বঙ্গবন্ধুর ভাস্কর্যে যে উপরে যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে রাতের অন্ধকারে, সেই পিশাচদের প্রতি আমাদের তীব্র ঘৃণা। গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও কক্সবাজারে একাধিক ফ্ল্যাট, রিসোর্ট, বাংলোবাড়ি ও জমিসহ বিপুল সম্পদের মালিক সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। সাবেক সেনাপ্রধান, সাবেক পুলিশ প্রধান, এদের যে নানা কাহিনী, এদের যে নানা এটা মনে হচ্ছে যে একটা আপনার রূপকথার গল্প, তাদের কাছে কিছুই না। এত কিছুতে তারা আজকে বেড়ে উঠেছে। এটা কি প্রধানমন্ত্রী জানতেন না? কাউকে ভয় পাবেন না, আমরা একসঙ্গে কাজ করব। এরা বিদায় হবে, আমরা থাকব। বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। জনগণের কাছে এই সমস্ত অবসর অতি তুচ্ছ। দুর্নীতির জন্য পুলিশ বাহিনী। রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। গোপালগঞ্জের বৈরাগীটোল গ্রামে 621 বিঘা জমিতে এই পার্ক গড়ে তোলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। ওবায়দুল কাদের আগেও জেল খাটছেন, ভবিষ্যতেও জেল ওনাকে খাটতে হবে, এই প্রস্তুতি নিয়ে রাখেন। এই যে আজিজ বলেন, বেনজির বলেন, সমস্ত মিলন ভাই যেটা বলছেন আমি এটার সাথে একমত। আমি মারতে পারি, আমি বাঁচাইতে পারি, আমি কাজ করে দিতে পারি, আমি কাজ আটকাইতে পারি, অ্যাকশন অমিশন আটকাইও দিতে পারি বা আমি কাজ করে দিতে পারি। এই জন্য টাকা দিবে, কাজ আটকাই দিতে পারি, এই জন্য টাকা দিবে, কাজ করে দিতে পারি, এই জন্য টাকা দিবে। এই পুরোটাই হয় ক্ষমতা কেন্দ্র করে। আপনি বিচার বিভাগে এইরকম দানব হয়ে উঠেছে মানুষের মানবাধিকারকে সে কেন আপনাকে কোর্টে জুতা মারতে পারে, খাঁচা আসামি হিয়ারিং এর বাইরে আপনাকে জুতা মারতে পারে না বাইরে। মোশাররফ ঠাকুর, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, আপনি বলছেন যে অর্থনীতির ঝড়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেই অর্থনীতির ঝড় কি রাজনীতিকেও ছাপিয়ে যাচ্ছে? অবশ্যই। আপনি দেখেন অর্থনৈতিক ঝড়ের মধ্যে দুঃসংবাদগুলো দেখেন। আজকে পত্রিকায় দেখবেন মালয়েশিয়ায় সর্বশেষ 17,000 লোক যেতে পারেন নাই, এবং মালয়েশিয়ায় গিয়েছেন এমন প্রায় 23,000 লোক যারা কর্মহীন, বিভিন্ন ঝামেলা আছে, ডিমান্ড লেটার ভুয়া বা এইরকম। এখানে 40,000 লোক ক্ষতিগ্রস্ত। 40,000 লোকের কাছ থেকে 24,000 কোটি টাকা নিয়ে যাওয়া হয়েছে। এই 24,000 কোটি টাকা আর যেতে পারে নাই যারা, এরাও 10,200 কোটি টাকা দিয়েছে। 6-17 102 10,200 কোটি টাকা। এটা হচ্ছে যে, এবং এখানে এই সিন্ডিকেটে গভর্নমেন্টের 4 জন এমপি আছে। আজ পর্যন্ত শুনেছেন এদের বিরুদ্ধে ওবায়দুল কাদের একটি মন্ত্র উচ্চারণ করেছেন, একটি হুমকি উচ্চারণ করেছেন? কিছুই না। কিন্তু আমি আপনাকে বলি যে, আমি প্রথমেই বলছিলাম যে এই যে আজিজ বলেন, বেনজির বলেন, সমস্ত মিলন ভাই যেটা বলছেন আমি এটার সাথে একমত। আমি মারতে পারি, আমি বাঁচাইতে পারি, আমি কাজ করে দিতে পারি, আমি কাজ আটকাইতে পারি, অ্যাকশন অমিশন আটকাইও দিতে পারি বা আমি কাজ করে দিতে পারি। এই জন্য টাকা দিবে, কাজ আটকাই দিতে পারি, এই জন্য টাকা দিবে, কাজ করে দিতে পারি, এই জন্য টাকা দিবে। এই পুরোটাই হয় ক্ষমতা কেন্দ্র করে। তো এই জিনিসটাকে আমি আপনাকে এই জায়গাতে আসার আগে, মাঝখানে আমরা কনক্লুশনের আগে একটু জায়গায় যেতে চাই যে হিউম্যান রাইট চার্টারে আমরা কিন্তু সই করেছি, এটা রেটিফাই করেছে। আমরা অনেক বছর আগে, 50 বছর আগে স্বাধীনতার সাথে সাথে এটা রেটিফাই করা হয়েছে আবার নতুন রাষ্ট্র হিসেবে হিউম্যান রাইটস চার্টার। হিউম্যান রাইটস চার্টারের 11 নম্বর অনুচ্ছেদ, আর্টিকেল 11-তে 11-এ বলা আছে, প্রিজিউমড ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি। আজকে মিলন ভাই হোক, আমরা 3 জনই 4 জনই হই, যে কোনো কারণে আমরা কালকে আদালতের দ্বারস্থ হতে পারি না, হতে পারি। তো সেখানে যে মাজদার হোসেন মামলার আগে তো আমাদের এই বিচার বিভাগ আলাদা ছিল না, 2007-এর আগে বিচার বিভাগ আলাদা ছিল না। আলাদা হওয়ার পরে আপনি সব জায়গায় দেখবেন যে শুধু বেনজির দানব হয়ে উঠছে তা না, কিন্তু দানব বিভিন্ন জায়গায় গজাচ্ছে। তো বেনজির দানব হয়ে উঠছে, শুধু এই বেনজির না, ফ্রাঙ্কেনস্টাইন বিভিন্ন জায়গায়।
প্রত্যেকটা ম্যাজিস্ট্রেটের কোর্টে, প্রত্যেকটা যে জজ সাহেবদের কোর্টে, লর্ড জুডিশিয়ারিতে একটা করে খাঁচা তৈরি করেছে। এই যেমন আমরা বাদরের খাঁচা বা বাঘের খাঁচা যে প্রদর্শনের জন্য যে একটা খাঁচা তৈরি করে ছোটো করে চতুর্দিক থেকে দেখার জন্য, ঠিক এই টাইপের একটা খাঁচা তৈরি করে হচ্ছে 5 ফিট বাই 7 ফিট বা 5 ফিট বাই 10 ফিট এইরকম। এই খাঁচার ভিতরে হাইট 6 ফিট, এটা দিয়ে যদি মানুষটা খুব উঁচু হয় 6 ফুট 2 ইঞ্চি হয় তাইলে ওর মাথায় লাগে, আর না আমরা হলে ঠিক আছে। তো এই জায়গায় আপনি নিতে গেলে, আপনি হাজিরা দিতে গেলে খাঁচায় ঢুকতে হবে, আপনি বেল নিতে গেলে খাঁচায় ঢুকতে হবে, এমনকি আপনার বেইলের হিয়ারিং হবে, যে হিয়ারিংয়ের সময় আপনি খাঁচায় থাকবেন। মানে যে ইয়াদেরকে নাকি ম্যাজিস্ট্রেট সাহেবদেরকে, জজ সাহেবদেরকে নাকি করে কি বলে, কেউ নাকি কোন সময় জুতা মারছিল, এইটার জন্য তারা এটা প্রিভেন্ট করার জন্য খাঁচা তৈরি করেছেন। হাইকোর্ট নির্দেশ দিয়েছে এটা মানবিক মর্যাদার পরিপন্থী, এটা হিউম্যান রাইটস চার্টারের পরিপন্থী। মানবিক আমাদের যে 11 অনুচ্ছেদ আছে, 11 অনুচ্ছেদ গণতন্ত্র এবং মানবাধিকার, যেটা এই অনুচ্ছেদে দেখবেন, বাংলায় পড়ে দেখবেন, বাংলায় কনস্টিটিউশন আছে এখানে, আমি পড়ে আসছি আজকে এই জন্য, যে আপনি মানবিক মর্যাদা লঙ্ঘিত হয় এমন কিছুই করতে পারবেন না রাষ্ট্র। তো আপনি এটা কোথায়, আপনি বিচার বিভাগে এরকম দানব হয়ে উঠেছে মানুষের মানবাধিকারকে সে কেন আপনাকে কোর্টে জুতা মারতে পারে, খাঁচা আসামি হিয়ারিংয়ের বাইরে আপনাকে জুতা মারতে পারে না, বাইরে আপনি কোর্ট থেকে বাড়িলে আপনাকে গুল্লি মারতে পারে না, মারতে তো পারে। তো আপনি ওইখানে কেউ অ্যাকিউজ মানেই তো সে সন্ত্রাসী না, অ্যাকিউজ মানে অভিযুক্ত কোনো ব্যক্তি অপরাধী না, তাকে প্রমাণ না হওয়া পর্যন্ত। তো আপনি এই বিচার বিভাগ গত 15-16 বছরে দানব হয়ে উঠেছে। আমি আপনাকে বললাম যে এরা হাইকোর্টের আদেশ পর্যন্ত মানে না, লর্ড জুডিশিয়ারি, যেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি দেখেন। এবং আজকের পত্রিকায় যে মোহাম্মদ ইউনূস বলেছেন যে আমি এটা অনেক দিন ধরে আলোচনা করতে চাইছিলাম, তো আজকে যেহেতু ডক্টর ইউনূসকেও এই খাঁচায় ঢুকানো হয়েছে, তো এই জন্য আলোচনাটার সুযোগ হলো যে ডক্টর ইউনূস যদি ঢুকতে পারে, তো আগামীকাল এই মন্ত্রিপরিষদের মন্ত্রীরা ঢুকবেন, উবায়দুল কাদের যে ঢুকবেন, উবায়দুল কাদের যতবার জেল খাটছেন, জাতীয় পার্টির আমলে জেল খাটছেন, জিয়াউর রহমানের আমলে জেল খাটছেন, কি বলে আইব খানের আমলে, এহিয়ার আমলে জেল খাটছেন, তো খাঁচায় তো ঢুকে জামিন চাইতে হয় নাই, খাঁচায় ঢুকে তো জামিন চাইতে হয় নাই। উপমহাদেশের কোথাও, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, আর পেছনে নাই গেলাম, পশ্চিমে নাই গেলাম, কোথাও এমনকি বার্মাতেও খাঁচা তো নাই। খাঁচা একমাত্র যুদ্ধবন্দীদের ক্ষেত্রে খাঁচা ইউজ করবার সিনেমায় দেখছি আমি, যুদ্ধবন্দীদের আনা নেওয়ার ক্ষেত্রে খাঁচা ইউজ করা হয়। তো এই যে ঘটনাটি আমি আপনাকে বলছি যে আজকে মালয়েশিয়ায় যেতে পারে নাই এইরকম লোক 17,000, ক্ষতিগ্রস্ত লোক 23,000, এই মিলিয়ে 24,000 কোটি টাকার দুর্নীতি হচ্ছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আজকে প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করার প্রক্রিয়া হিসাবে আজকে এমপি সাহেবরা ব্যবহৃত হচ্ছেন, সংসদ ধ্বংস, প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করার প্রক্রিয়া হিসাবে পুলিশকে ব্যবহার করার জন্য, ধ্বংস করার জন্য বেনজিরকে ব্যবহার করা হচ্ছে, সেনাবাহিনীর ভাবমূর্তিকে মেলাইন করার জন্য, আপনি ভাবমূর্তির কথা বলছিলেন, ভাবমূর্তিকে মেলাইন করার জন্য আজিজকে ব্যবহার করা হচ্ছে। আর আজিজের মতো ব্যক্তি, সেই যেই কি বলে, উনি বিজেপির মহাপরিচালক থাকতে যে ঘটনা করেছেন, এরপরে আর উনি সিজিএস হওয়ার কথা নয়। সিজিএস হওয়ার বহু সিজিএস আছে যারা হতে পারে নাই, সেনাবাহিনী প্রধান হন নাই। এই যে পরিকল্পনা মন্ত্রী সালাম, উনি সিজিএস ছিলেন 90-তে, উনি তো হতে পারেন নাই, সেনাবাহিনী প্রধান হতে পারেন নাই। তো সিজিএস হলেই যে সেনাবাহিনীর প্রধান হবেন তা এমন কোনো কথা নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি, আওয়ামী লীগ আজকে বলে যে বেনজির, আজিজ এদেরকে নাকি দেওয়া হয়েছে, কি বলে এদের সিনিয়রিটি অনুযায়ী প্রমোশন দেওয়া হয়েছে। নো, আইজিপি কোনো না, কিন্তু আইজিপি কোনো প্রমোশনের জায়গা না। আইজিপি বেসিক্যালি উনার আইজিপি একটা পদায়ন, তিনি আইজিপির সমপরিমাণ, আইজিপি না হয়েও উনি সচিব হতে পারেন, এডিশনাল সেক্রেটারি থেকে সচিব বানিয়ে দেওয়া হয়, অনেকটাই আইজিপির উপরে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে আজকে আজিজের আরেকটা আলোচনা আসছে, আপনি দেখবেন আজিজ পাসপোর্ট কেলেঙ্কারি করছেন, 6 বার
10 থেকে 21 সাল পর্যন্ত তিনি 6টা পাসপোর্ট করছেন প্রাইভেট সার্ভিস দিয়ে। এবং আমাদের সময়ে আজকে পত্রিকায় এই পুরো ইয়েটা আসছে, এই মাহমুদ সালাউদ্দিন আপনি দেখে নিতে পারেন পরের রাউন্ডে দেখার জন্য। আমাদের সময়ে আজকে আজিজের পাসপোর্ট কেলেঙ্কারি আসছে। তো এই জন্য আমি আমার শেষ বক্তব্যটা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলিকে ধ্বংসের প্রক্রিয়া হিসাবে আজিজ, বেনজির এবং আনারকে ব্যবহার করেছে। কোনো কোনো ক্ষেত্রে মানবাধিকার ধ্বংসের সিঁড়ি হিসাবে দুর্নীতি, বেনজির, আজিজ, আনারকে ব্যবহার করা হয়েছে। মোশাররফ হোসেন ঠাকুর, আলোচনায় আমরা একটি ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আপনি জানেন যে আমাদের প্রতিবেশী দেশ ভারতে কয়েক দফা নির্বাচন শেষে কাল সেখানে ফল ঘোষণা হবে। ক্ষমতাসীন বিজেপি নাকি কংগ্রেসের নেতৃত্বে যে ইন্ডিয়া জোট সেটি আসবে, তারই নির্ধারিত হবে। বাংলাদেশে আসলে তার কি প্রভাব পড়বে? আমি আপনাকে বলি, কয়েক সপ্তাহ পরে ভোট গণনা হচ্ছে এবং রেজাল্ট হবে কালকে। আর বাংলাদেশে দফা ভোট না, বাংলাদেশে কয়েক ঘন্টা পরে নির্বাচনী বাক্স রেখে এটা মানুষ ভরসা পায় না সরকারের উপর। কয়েক ঘন্টা পরে যে গণবে এইটা কেউ বিশ্বাস করে না। এমনকি যদি বলে আগামীকাল সব ভোটের বাক্স আসবে ইউনো অফিসে বা ডিসি অফিসে, এরপর একসাথে গণনা হবে, এইটাও বাংলাদেশের মানুষ মানবে না। কারণ গভর্নমেন্টের উপর এই আস্থাটুকুন গত 50 বছরে দূরে যেতে 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 আস্থার জায়গাটা এই জায়গায় সংকটে আসছে। তবে এইটা বলা যায় যে ইন্ডিয়ার যেই নির্বাচিত হোক না কেন, তাদের সাউথ ব্লকের কেউ এসে বাংলাদেশে বা পাকিস্তানে গিয়ে বলবে না যে আমার আগের সরকার তোমার বিরুদ্ধে এই সিকিউরিটি চ্যালেঞ্জিং কাজগুলি করছে, যেটা আওয়ামী লীগ বলে যে বিএনপি সরকার ভারতের জন্য এই সিকিউরিটি চ্যালেঞ্জের মতো কাজ করছে। মানে ইন্ডিয়ার বিরুদ্ধে গিয়া কোনো সরকারই, এমনকি গত 50 বছরে কোনো সরকার ইন্ডিয়ার তার পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে তার পার্শ্ববর্তী সরকারের কাছে গিয়ে কোনো কিছু বলে নাই। এটা হচ্ছে ইন্ডিয়ার ডেমোক্রেসির ডিসেন্সি। আমাদের লোকজন তা বলে। এবং এই যে সিকিউরিটির যে মাপগুলি, সিকিউরিটির যে খেলাগুলি, এটা বিভিন্নভাবে হয়। এটা কূটনীতিতে হয়, প্রতিরক্ষায় হয়, এটা অনেক কিছুই হয়। কিন্তু কেউই আগের সরকার সম্বন্ধে পরের সরকার গিয়ে নালিশ করে না বাংলাদেশের মতো। তো এইটা হচ্ছে আমার মানে আগ্রহের কেন্দ্রবিন্দু